চন্দ্রবদন চন্দ্রকায় শার্দুল বাহন দক্ষিণ রায়, ঢাল তরোয়াল টাঙ্গি হস্তে দক্ষিণ রায় নমস্তে। দক্ষিণ রায়কে অনেকে শিবপুত্র গণেশ ভেবে পুজো করেন, কারণ কেউ কেউ মনে করেন গণেশের মাথা কাটার পর সেটি দক্ষিণে এসে পড়েছিল। আবার অনেকের মতে দক্ষিণ রায় ছিলেন বাংলার দক্ষিণের একজন প্রভাবশালী রাজা। মূলত দক্ষিণ রায় বাংলার দক্ষিণের এক দেবতা, যাকে ব্যাঘ্র দেবতাও বলা হয়। বাংলাদেশের লৌকিক দেবকুলে দক্ষিণ রায়ের স্থান একেবারে শীর্ষে, অথচ কোনো শাস্ত্র গ্রন্থে বিন্দুমাত্র উল্লেখ নেই তার। নমস্কার, আমি অদিতি মুন্সী। আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। আগের পর্বে বনবিবির গল্পের সময় দক্ষিণ রায়ের নাম উল্লেখ করেছিলাম। দক্ষিণ রায়ের মতন সুশ্রী ও সুপুরুষ লৌকিক দেবতা অতি বিরল। কোনো গৃহে অবস্থান করেন নাইনি, পূজিত হন উন্মুক্ত স্থানে। কলকাতা গড়িয়া রেল স্টেশনের কাছে লক্ষ্মীকান্তপুর ও ধপধপির কয়েক মাইল দূরে একটি দক্ষিণ রায়ের মন্দির আছে। এই অঞ্চলটি একসময় সুন্দরবনের অন্তর্গত ছিল। এখনো এই অঞ্চলের অধিবাসীরা দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। বর্ণ হরিদ্রা মানে হলুদ, মাথায় বাবরি চুল, আর তার উপর উষ্ণিস বা মুকুট, কানে কুণ্ডল, কপালে রক্ততিলক, চোখ দুটি বিশাল, একটু রক্তাভ, পদ্ম পলাশ লোচন বলা যায়, নাক টিকালো, পরনে রাজযোদ্ধার বেশ, হাতে তীর ধনুক, পিঠে ঢাল ও তুনির। পাশে একটি ছোট্ট ব্যাঘ্র মূর্তি থাকে। আবার কোথাও কোথাও এর অনুচর বা ভ্রাতা হিসেবে বর্ণিত অপর এক দেবতা কালু রায়কেও দেখা যায়। নিত্য পুজোর চল না থাকলেও 24 পরগনা ও হুগলি জুড়ে শনি মঙ্গলবার এর পুজো হয় ব্যাপকভাবে। মূলত পৌষ সংক্রান্তি বা তার পরের দিন, মাঘের প্রথম দিন এই পুজো করা হয় নিয়ম করে। এই পুজোয় দক্ষিণ রায়ের প্রতীক হিসেবে চিত্রিত ঘট পুজো হয়। এই ঘট প্রায় ক্ষেত্রেই দুটো থাকে, একটিতে পুরুষ অর্থাৎ দক্ষিণ রায়, আর অন্যটিতে মহিলা অর্থাৎ তার মা নারায়ণী অপর এক দেবীর প্রতীক হিসেবে পূজিত হন। এই পুজোয় না লাগে কোনো পুরোহিত, না আছে নির্দিষ্ট সময়। সুন্দরবন অঞ্চলে বসবাসকারী বা যারা ব্যবসার জন্য এখানে যাতায়াত করেন, যেমন মৌলে, বাউল, ধীবর, নৌজীবীরা এই পুজো করেন। পুজোর মন্ত্র বলতে বনে থাকাকালীন ব্যাঘ্র দেবতার কাছে নিরাপত্তার জন্য আবেদন মাত্র। সুন্দরবনের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরা, কাঠ বা মধু আহরণের মতন কোনো কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দেন। কেউ কেউ মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পরে জঙ্গলে ঢোকেন, যাতে বাঘ সেই মুখোশ দেখে ভয় পেয়ে তার কাছে না আসে। সুন্দরবনের অধিবাসীরা দক্ষিণ রায়কে সুন্দরবনের ভাটি অঞ্চলের অধিপতি মনে করেন। ইনি হলেন বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে পূজিত এক লোকদেবতা। লোকবিশ্বাস অনুসারে দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করতেন, তাই স্থানীয় লোকেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান। দক্ষিণ রায়ের বার্ষিক পুজো উপলক্ষে গায়েনরা পালাক্রমে কবি কৃষ্ণরাম দাস রচিত রায়মঙ্গল পরিবেশন করেন, এবং বাউলা, মৌলা, মলঙ্গি প্রভৃতি শ্রমজীবী মানুষেরা হিন্দু মুসলমান নির্বিশেষে এই গান ভক্তি ভরে শ্রবণ করেন। বাঘরূপী দক্ষিণ রায়ের আরেক নাম রায়মণি। লোকমুখে জানা যায় দক্ষিণ রায় আর বনবিবির নিত্য বিরোধের কাহিনী।
18 ভাটির দেশের রাজা দক্ষিণ রায় কাউকে তোয়াক্কা করতেন না। যে তার রাজত্বে পেটের টানে ঢুকবে তাকেই তিনি পেটে খেয়ে ফেলবেন বলে প্রচলিত। একবার সেখানে আসেন বনবিবি তার ভাইকে নিয়ে। দুজনের মধ্যে যুদ্ধ হয় ভয়ানক। দক্ষিণ রায় হেরে যান। তখন দুজনের মধ্যে চুক্তি হয়, বাদা বনের মনুষ্য অধ্যুষিত অঞ্চল রক্ষার দায়িত্ব বনবিবির, আর বাকি জল ও জঙ্গলের রাজা হন দক্ষিণ রায়। 18 ভাটি দুভাগে বিভক্ত হয়ে যায়। মূলত বাঘের থেকে নিরাপত্তার জন্য এই পুজো শুরু হলেও এখন রোগ নিরাময় সহ আরো অনেক কিছুর জন্যই পুজো করেন গ্রামবাসীরা। দক্ষিণ রায় লৌকিক দেবতাদের মধ্যে এখন অন্যতম উল্লেখযোগ্য। কেমন লাগলো আজকের পর্ব? আপনারও যদি জানা থাকে আরো কিছু জানান আমাদের, আমরা একসাথে শিখি। আজকের পর্বের প্রশ্ন, দক্ষিণ রায়ের মায়ের নাম কি? উত্তর পাঠান আমাদের সরাসরি কমেন্ট করে। দেখে নি আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম। বাকি রয়ে গেল রায় মঙ্গলের কাহিনী। শুনবো আবার অন্য কোনো পর্বে। দেখতে থাকুন প্রতি শুক্রবার আমার সাথে সঙ্গীতম নিবেদিত কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে।